আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। মন্ত্রী এমপিদের চালচলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ। সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই জামাত আমির। পাবনায় এবার ড্রয়িং রুমে মিলল মিনি পেট্রোল পাম্প। আমিরের উপদেষ্টাকে পদায়নে দেওয়া চিঠি জামাত চাইলে প্রকাশ করবে মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষা 2026-এর ফর্ম পূরণের সময় বাড়ল। জিএম কাদের ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইল দুদক। দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ফের ড্রোন হামলা, বাংলাদেশি সহ আহত 4। সাবেক ভূমিমন্ত্রী জাবেদ সহ 36 জনের বিচার শুরু। কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় চীন। পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। আহত হলেও নিরাপদে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংসদ ভবনে সরকার দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন। মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চালচলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার 11 মার্চ সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এই পরামর্শ দেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য গণমাধ্যমকে জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন, এ বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। বেলা 11:15টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়। সভা শেষ হয় বেলা 1টায়। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নেওয়া জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং সামনের দিনগুলোতে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিক নির্দেশনা দেন। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা চাই জাতীয় সংসদ দেশ ও জাতির জন্য অর্থবহ বা কার্যকর ভূমিকা পালন করুক। জাতীয় সংসদে আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও সহযোগিতা নয়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে বিরোধী দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশ ও জাতির কল্যাণে সরকারের গৃহীত সকল পদক্ষেপ আমাদের সমর্থন সহযোগিতা থাকবে, কিন্তু দেশ ও জাতির ক্ষতিকর কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। তিনি বলেন, খণ্ডিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব নয়, জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই। দেশের ভোট প্রয়োগ করা 69% মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। পাবনার হেমায়েতপুরের পর এবার সাথে বসতবাড়ি ড্রয়িং রুমে অবৈধ এক মিনি পেট্রোল পাম্পের সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রায় 3000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ ওই পাম্পের মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার 10 মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাথিয়া উপজেলার দুলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে এই পাম্পের সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানা যায়, অভিযান চলাকালে বাড়ির মালিক আলাউদ্দিন ভোক্তা অধিকারের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডতায় জড়ান এবং এক পর্যায়ে তাদের হুমকি প্রদান করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আলাউদ্দিন আলী নিজের বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ড্রয়িং রুমের ভিতরে অবৈধভাবে স্থাপন করা একটি মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী বা উপদেষ্টা করার সুপারিশে যে চিঠি পাঠানোর খবর প্রকাশে এসেছে তা নিয়ে মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার 11 মার্চ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 22 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান সংসদে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে প্রেরণ করেন। পরবর্তীতে তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিটি বিরোধী দলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল। চিঠির বিষয়বস্তু হচ্ছে, ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসানকে বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ। বিরোধী দলীয় নেতা তার স্বাক্ষরিত চিঠিতে ডক্টর মাহমুদুল হাসানের দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি দেশের পররাষ্ট্র নীতিকে একত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাকে উল্লেখিত পদে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রীর নিকট সুপারিশ করেন।
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা 2026-এর ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফি সহ ফর্ম পূরণ ও ফি পরিশোধ করা যাবে 31 মার্চ পর্যন্ত। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2026 সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফি সহ ফর্ম পূরণ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ 31 মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো। 2026 সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়েছিল 1 মার্চ। ফর্ম পূরণ চলে 9 মার্চ পর্যন্ত। ফি জমা চলে 10 মার্চ পর্যন্ত। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় 75 লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এই নোটিশ জারি করা হয়েছে। বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 26(1) ধারায় তাদের উভয়কে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে জিএম কাদের স্থাবর অস্থাবর সহ মোট সম্পদের পরিমাণ পাওয়া গেছে 2,92,57,061 টাকা। তার গ্রহণযোগ্য আয়ের হিসেবে পাওয়া গেছে 4,47,94,024 টাকা। মোট ব্যয় 2,04,15,302 টাকা। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী সহ অন্তত 4 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় দুটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এতে 4 জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস বলেছে, কিছুক্ষণ আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছাকাছি এলাকা দুটি ড্রোন আঘাত এনেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ড্রোনের আঘাতে বাংলাদেশি এক প্রবাসী ও ঘানার 2 নাগরিক সামান্য আহত হয়েছেন। এছাড়া ভারতীয় এক নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। কমার্শিয়াল ব্যাংকের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান সহ 34 জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারিক মিজানুর রহমান এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 34 জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আগামী 5 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাই করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে দেশটি। বুধবার সচিবালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পর্যটন খাতে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, তবে এর অগ্রগতি হয়নি। সেই বিষয়ে আলোচনা করতে চীনের রাষ্ট্রদূত এসেছিলেন। চীন কক্সবাজারের বিনিয়োগ করে কিভাবে আন্তর্জাতিক মানের সমুদ্র সৈকত গড়ে তোলা যায় সে বিষয়ে সম্ভাব্যতার সমীক্ষা করার আগ্রহ দেখিয়েছে। তরুণ পেসার নাহিদ রানার গতি আর ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে 209 বল হাতে রেখে 8 উইকেটের দাপটে জয় পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম খেলায় 115 রানের সহজ টার্গেটে তাড়া করতে নেমে 15.1 ওভারে 8 উইকেটের জয়ে 1-0 এগিয়ে যায় স্বাগতিকরা। দলের জয়ে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান তানজিদ হাসান তামিম। তিনি টি-20 ম্যাচে ব্যাট করে 32 বলে 50 পূর্ণ করেন। 42 বলে 7টি 4 আর 5টি ছক্কার সাহায্যে 67 রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম। এছাড়া 33 বলে 27 রান করে ফেরেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে 41 রান করা পাকিস্তান পরের 41 রান করতেই হারায় 9 উইকেটে। 23.5 ওভারে 9 উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল 82 রান। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি যুদ্ধকালীন সময়ে আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও তার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, আহত হলেও মোস্তফা খামেনি বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান টেলিগ্রামে দেয়া এক বার্তায় লিখেছেন, তিনি মোস্তফা খামেনির আহত হওয়ার খবর শুনেছেন এবং এ বিষয়ে খোঁজ নিতে পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন। তারা তাকে জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ডার খাতাম আল আনবিয়ার একজন মুখপাত্র হুমকি দিয়েছেন যে ইরানের একটি ব্যাংক লক্ষ্যবস্তু হওয়ার প্রতিক্রিয়ায় দেশটি ওই অঞ্চলের ইসরায়েল ও মার্কিন ব্যাংকগুলোকে টার্গেট করবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানায়, ইব্রাহিম জুলফাঘারি সতর্ক করে বলেছেন, এই অঞ্চলের মানুষদের ব্যাংকগুলোর 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উচিত নয়। জুলফাঘারি বলেন, শত্রু আমাদের মার্কিন ও ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে লক্ষ্য করার স্বাধীনতা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল আরও জানিয়েছে, তেহরানের রাষ্ট্রীয় মালিকানা দেন
সেবা ব্যাংকের একটি ভবন হামলার লক্ষ্য হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।